করছে সেটা হলো মেইনলি ইলেকট্রিক পটেনশিয়ালের বেসিসে করা হয়েছে। কারণ আমরা জানি ক্যাপাসিট্যান্সের সাথে ইলেকট্রিক পটেনশিয়ালের চার্জ, ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ তার একটা সূত্র জড়িত। যেমন Q = CV, C = Q/V। এইটা আমরা এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা ছিল সেটার থেকে আমরা অলরেডি পড়ে আসছি বা জেনে আসছি। সো ওখানে আরো কিছু জিনিস ছিল, সেটা হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বাংলায় যারা পড়ছো, ইলেকট্রিক, এটাকে কি বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মনে হয় বলে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা ই, ইলেকট্রিক পটেনশিয়াল ভি, চার্জ কিউ, আর ফাইনালি ইলেকট্রিক মানে পটেনশিয়াল ক্যাপাসিট্যান্স সি। সো এই ম্যাক্সিমাম টার্মগুলো আমরা মোরলেস পরিচিত। যেমন আমরা ফিগার 9.19-এ যে ফিগারটা দেখতে পাচ্ছি, সেই ফিগারটাতে খেয়াল করে দেখো একটা কন্ডাক্টর যার রেডিয়াস আর, এই কন্ডাক্টরটাকে আমরা এ কন্ডাক্টর হিসাবে চিহ্নিত করলাম। তার থেকে এক্স দূরত্বে একটা বিন্দু নিলাম পি। কেন এক্স দূরত্বে বাইরে একটা বিন্দু নিলাম? যে কারণ আমরা জানি কোন একটা কন্ডাক্টরে যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় বা কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তার একটা মোটামুটি এটা নির্দিষ্ট একটা এলাকা জুড়ে তার ইলেকট্রিক ফিল্ডের প্রভাবটা বজায় থাকে। তো ওই এক্স দূরত্বে নিয়ে পয়েন্ট করে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা যদি আমরা নির্ণয় করি সে চাই, তাহলে আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, যদি মনে না থাকে তাহলে একটু এই যে যারা টিউশনি করো তাদের জন্য ব্যাপার না, যারা টিউশনি করো না তারা একটু ফিজিক্স বই দেখবা, আবার যে E = Q/2πx/ε0। এই ধরনের একটা ফর্মুলা আছে ইলেকট্রিক পটেনশিয়ালের সাথে, সরি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে চার্জ এবং এক্স দূরত্বে যদি তুমি মাপো আর কি, এই ধরনের একটা ফর্মুলা তোমরা পাবা। সো এই ফর্মুলা থেকেই আমরা যদি সামনের দিকে যাই, তাহলে এই যদি আমরা পটেনশিয়াল যদি বের করতে চাই এই ফর্মুলার বেসিসে, পটেনশিয়াল যদি ফর্মুলা বের করতে চাই তাহলে এই সূত্রটাই হয়ে যাবে। তোমার পটেনশিয়াল বের করার জন্য আমাকে এই ফর্মুলাটাকে ইন্টিগ্রেট করতে হবে, যে তার রেডিয়াস আর থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট নিয়ে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা একটু মনে রাখতে হবে ভোল্টেজ বের করার জন্য। তা আচ্ছা, এখন এইটা কিসের জন্য দেখলাম আমরা? এটা দেখলাম একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য। আচ্ছা, এখন কন্ডাক্টর যদি গ্রুপে থাকে, যেরকম আমরা ইন্ডাকটেন্সের বেলা দেখছি একটা কতগুলো কন্ডাক্টর আশেপাশে আছে, তাহলে কি দাঁড়াবে? ধরো এখানে কন্ডাক্টর 6টা আছে, এ, বি, সি, ডি, ই, এফ। একইভাবে ইন্ডাকট্যান্সের যেরকম দূরত্ব D1, D2, D3, D4, D5 ছিল, সেম ভাবে সেম ফিগারটাই আবার এখানে প্লেস করা হয়েছে। ইন্ডাকট্যান্সের যেটা ছিল বা ফ্লাক্স লিঙ্কেজের যেটা ছিল এটাই এখানে দেওয়া হয়েছে। সো এখন আমরা যদি ধরো এ কন্ডাক্টর যেটা আছে এ, আমরা সিম্বলিক এ কন্ডাক্টর যেটাকে বলছি, এইটার আহ, ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই পটেনশিয়াল, তো অস্বাভাবিকভাবে আগে আহ, মনে প্রথমে ধরে নিতে হবে, যেরকম ফ্লাক্স লিঙ্কেজের ক্ষেত্রে আমরা কিভাবে এটা হিসাব করছিলাম, প্রথমে একটা কন্ডাক্টর চিন্তা করছি এইভাবে যে ওর আশেপাশে কিছু নাই, এই অবস্থায় কি আসে, তারপরে চিন্তা করছি ওর আশেপাশে কন্ডাক্টর গুলো আছে, সেই অবস্থায় কি এরকম আসে, তারপরে সবগুলো যোগ করে দিছি। সেটা ছিল ফ্লাক্স লিঙ্কেজে। তো সেম মেথড, সেম প্রিন্সিপাল এখানেও প্রযোজ্য। প্রথমে আমাকে ওই একটা কন্ডাক্টর সিলেক্ট করতে হবে, তারপরে সেই কন্ডাক্টরটাকে চিন্তা করতে হবে ওর আশেপাশে কিছু নাই। তাহলে ওর আশেপাশে যদি কিছু নাই চিন্তা করা হয়, তাহলে এই যে ফর্মুলাটা, যে আমরা উপরে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি ভি এর জন্য, ওই সেম ফর্মুলাটা এখানে খাটবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন আমরা আশেপাশে চার্জ গুলো কন্ডাক্টর গুলাকে আমরা যদি কনসিডার করি, যেমন একবার কনসিডার করব কন্ডাক্টর বি, একবার কনসিডার করব কন্ডাক্টর সি, আবার ডি, ই, এফ, এভাবে আমরা কনসিডার করবো। তো এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? যখনই আমরা আউটার কোনো কন্ডাক্টরের ইফেক্টকে আমরা যখন কনসিডার করব, তখন ওই ইন্টিগ্রেশনের লিমিটটা আর থেকে ইনফিনিটি না হয়ে ওই যতটুকু দূরত্বে অবস্থিত কন্ডাক্টরটা, অতটুকু দূরত্ব থেকে ইনফিনিটি পর্যন্ত তোমাকে লিমিটটা ধরতে হবে। যেমন যদি আমি বি কন্ডাক্টরের জন্য যদি আমি পটেনশিয়াল বের করতে চাই, তাহলে ডি, যেহেতু এটা D1 দূরত্বে আছে, সুতরাং D1 থেকে ইনফিনিটি পর্যন্ত ধরে সেম ফর্মুলা। একইভাবে সি কন্ডাক্টরের জন্য দূরত্ব যেহেতু D2, D2 থেকে ইনফিনিটি পর্যন্ত সেম ফর্মুলা। এতে এইভাবে যদি তুমি সবগুলা যদি লেখো, লিখে যদি সবগুলা সাম করো, সামেশন করার পরে তারপরে তো ওইটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার। আর যেহেতু এখানে চার্জ যদি তিনটা চিন্তা করো, কিউ এ, কিউ প্লাস কিউ সি,
এখানে যদি ব্যালেন্স কন্ডিশন চিন্তা করো, তাহলে এই পাশে তিনটা চার্জের যোগফল সমান হবে, আবার ওই পাশে তিনটা চার্জের যোগফল সমান হবে, যেহেতু আমরা ধরতেছি এটা সিস্টেমটা ব্যালেন্স করা, আনব্যালেন্স কোনো চার্জ থাকবে না। সো ওইভাবে যদি হিসাব করো তাহলে এই একটু ঠান্ডা মাথায় আবার আগের মতোই সেম ইন্ডাকটেন্সের যেরকম ক্যালকুলেশন, যে ওয়েতে ইন্টিগ্রেশন করে আসছো, সেম ওয়েতেই ইন্টিগ্রেশন করলে তুমি একটা কন্ডাক্টরের জন্য পটেনশিয়াল পেয়ে যাবা। এটা হলো একটা গ্রুপের জন্য। তাহলে খেয়াল করে দেখো, ফ্লাক্স লিঙ্কেজের সাথে এটারও কেসগুলো একই রকম। ফ্লাক্স লিঙ্কেজে প্রথমে একটা কন্ডাক্টরের কথা বলছে, তারপর একটা গ্রুপ অফ কন্ডাক্টরের কথা বলছে, এরপরে বলছে সিঙ্গেল ফেজ টু ওয়্যারের কথা বলছে, এখানেও তাই, সিঙ্গেল ফেজ টু ওয়্যার। দ্যাট মিনস কেউ যদি ইন্ডাকটেন্সের পার্টটুকু ভালোভাবে শিখে আসে, ক্যাপাসিটেন্সটা তার জাস্ট ওইটার সাথে মিলাই মিলাই পড়বে। মানে তোমরা যখন বাসায় পড়বা, তখন পুরো চ্যাপ্টারটা যখন পড়া হয়ে যাবে, তখন যখন ফাইন আবার যখন পুনরায় এটাকে রিভাইজ করতে যাবা, তখন এইভাবে পড়বা। মনে করো সিঙ্গেল ওয়্যার একটা কেস, সেটা ইন্ডাকটেন্সের জন্য, ফ্লাক্স লিঙ্কেজের জন্য কি আসতেছে, ক্যাপাসিটেন্সে বা ইলেকট্রিক পটেনশিয়ালের বেলায় কি আসতেছে। তারপরে কেস চিন্তা করবা গ্রুপ অফ ওয়্যার, তো এই গ্রুপ অফ ওয়্যারের ক্ষেত্রে আবার একই ফ্লাক্স লিঙ্কেজের বেলায় কিরকম আসতেছে, ডান পাশে মানে একটা খাতায় দুইটা কলাম করবা, দুই পাশে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবা। তাইলে যেটা হবে কি, দুইটার মধ্যে কম্পেয়ার করে করে প্র্যাকটিস করাটা ইজি হবে। এটা কখন করবা? যখন পুরো চ্যাপ্টারটা একবার একবার হলে পড়া হয়ে যাবে। একবার যখন পড়া হয়ে যাবে, সেকেন্ড টাইম যখন তুমি পড়বা, তখন এই খাতার মধ্যে দুইটা কলাম করবা, এক বাম পাশটা একটা পার্টের ইন্ডাকটেন্সের জন্য রাখবা, ডান পাশটা ক্যাপাসিট্যান্সের জন্য রাখবা। কেস গুলো দেখবা সেম। তো সেম একটা একটা পেজ তুমি ঠিক করবা, যে এই আমি ধরো এখন এই কেসটার জন্য শিখবো, তো সিঙ্গেল ওয়্যারের জন্য শিখবো, তাহলে বাম পাশটাতে তুমি ইন্ডাকটেন্স বা ফ্লাক্স লিঙ্কেজের জন্য ক্যালকুলেট করবা বা ডিরাইভ করবা, ডান পাশে ইলেকট্রিক পটেনশিয়ালের জন্য ডিরাইভ করবা। তাহলে যেটা দেখা যাবে যে দুইটাই প্যারালালি তোমার রিভিশন দিতে ইজি হয়ে যাবে, এবং অনেক কম সময় চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। এই চ্যাপ্টারটা আসলে ব্যাপারটা কি, এই চ্যাপ্টারটা যদি একবার বুঝে শেষ করতে পারো, এটা রিভিশন দিতে সময় কম লাগে, কারণ সবগুলোই সেম মেথড বা সেম প্রিন্সিপালেই ডেরিভেশন হয়। আচ্ছা, তো এখন আমরা সিঙ্গেল ফেজ টু এর কথা যদি চিন্তা করি, তো একই নিয়ম। তো প্রথমে একটা কন্ডাক্টর সিলেক্ট করলাম, কন্ডাক্টর এ, যার জন্য আমার পটেনশিয়াল হবে আর থেকে ইনফিনিটি। আর এর বাইরে যেহেতু একটা এক্সট্রা আছে, এবং ধরে নিচ্ছি যেহেতু এটার ব্যালেন্স কন্ডিশন, সো কিউব কারেন্টের বেলায় যেমন ফ্লাক্স লিঙ্কেজের বেলায় কি ছিল আমরা কালকে দেখছি, একটা ইনকামিং মানে একটা ফরওয়ার্ড পাথ ছিল, একটা রিটার্ন পাথ ছিল। কারেন্টের বেলা আই এ এবং আইবি দুটা সমান ছিল, আই এর আর আইবি ডিরেকশন ভিন্ন ছিল। সো এখানে কারেন্টের বদলে বসবে চার্জ, সেম কনসেপ্ট, তাহলে আই এর বদলে বসবে কিউ। কিউ বসাই দিয়ে তাহলে একটা হবে পজিটিভ কিউ, আর একটা হবে নেগেটিভ কিউ, দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নাই। সো সেম প্রিন্সিপাল। সো আই এর জায়গায় জাস্ট কিউ বসছে, আর সূত্র তো যেটা পটেনশিয়ালের জন্য সূত্র সেটাই বসবে। সো এই জন্য ইন্টারনালের জন্য যেটা এই কন্ডাক্টরের নিজস্ব জন্য যে পটেনশিয়াল, সেটা আর থেকে ইনফিনিটি লিমিট থাকে আমরা জানি, এবং তার বাইরে যেটা থাকবে, তার আশেপাশে যে কন্ডাক্টর গুলো থাকবে, তার ক্ষেত্রে লিমিটটা হয় ওই বিটুইন ডিস্টেন্স টু ইনফিনিটি। দ্যাট মিনস বিটুইন ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে ডি থেকে ইনফিনিটি হবে এইটার তারপরে হিসাব করলে যা আসবে সেটাই হবে তোমার এ কন্ডাক্টরের জন্য একইভাবে বি কন্ডাক্টরের জন্য পাওয়া যাবে। সো এখন ভি এ বি যদি বের করতে চাও, মানে পটেনশিয়াল ডিফারেন্স যদি বের করতে চাও, তাহলে যেটা করতে হবে, এই যে দুইটা পটেনশিয়ালকে তোমার যোগ করে দিবা। যোগ করে দিলেই তোমার মানে যোগ করে দেওয়া কেন যোগ হইলো, কারণ আলটিমেটলি ভিএবি মানে হওয়ার কথা ছিল ভিএ মাইনাস ভিবি, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ভিবি আসছে মাইনাসে, ভিএ আসছে প্লাসে। তাহলে ভিবি যখন মাইনাস করা হয়, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, আলটিমেটলি দুইটা যোগ হয়ে যায়। এটা মনে হয় বুঝছো কিনা জানি না। ভোল্টেজ ডিফারেন্সের সূত্র হলো ভিএবি যদি হয়, তার মানে ভি এ মাইনাস ভিবি, কিন্তু মাইনাস ভিবি লিখতে গিয়ে ভিবি নিজেই আসছে ইটসেলফ মাইনাস, সো মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। সো ওই জন্য এটা দুইটা যোগ করেছে, আর কিছুই না। তো এখন ভিএবি যদি আমরা পেয়ে যাই, তাহলে ক্যাপাসিটেন্স কিভাবে পাবো? ক্যাপাসিটেন্সের ফর্মুলা হলো ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কিউ বাই ভি, যেটা আমরা একটু আগে আমি বেসিক একটা ফর্মুলা হিসেবে বলছিলাম। সো সেইভাবে যদি বসাও, তাহলে এখন কিউ দিয়ে ভি এর ফর্মুলা আমরা পাইছি, কিউ দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাহলে যা পাবো ওইটাই হবে এটার রিকোয়ার্ড ক্যাপাসিটেন্স। আচ্ছা, এখন ক্যাপাসিটেন্স আরেকটা ভাবে তৈরি হতে পারে, যেটা তোমার ফ্লাক্সের বেলা মানে ইন্ডাকটেন্সের বেলা দেখো নাই। সেটা হলো যে ক্যাপাসিটেন্স টু নিউট্রাল। মনে করো মাঝখানে যদি নিউট্রাল কোনো পয়েন্ট থাকে, তোমার এই দুইটা এই কেসে মাঝখানে যদি কোনো নিউট্রাল পয়েন্ট থাকে, তাহলে নিউট্রাল পর্যন্ত একটা চিন্তা করলে একটা ক্যাপাসিটেন্স, আবার নিউট্রাল থেকে ওই তারটাও একটা ক্যাপাসিটেন্স ফর্ম করতে পারে। দ্যাট মিন্স এই নিউট্রাল ক্যাপাসিটেন্স টু নিউট্রালটা হবে
মনে করো সিএন, যেটা সিএন অথবা সিবিএন এর সমান, যেটাই বলো যেভাবে বলো একই কথা। তো যেটা সমান সমান হবে দুইটা মানে এই এই মাঝখানে যদি কোনো একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে, দ্যাট মিন্স এটা দুই পাশের যে ক্যাপাসিটেন্স আমরা পাইছি একটু আগে নিউট্রাল ছাড়া, তার মানের 2 গুণ হয়ে যাবে সিএন এর মান। ঠিক আছে? তাহলে 2 গুণ যদি হয়ে যায়, তাহলে খুব সিম্পল ভাবেই বোঝা যাচ্ছে যে এইখানে যা মান পাইছো তা 2 দিয়ে গুণ করলেই নিউট্রালটা পেয়ে যাবা। আচ্ছা, আর এখন আরেকটা বিষয় যদি বলি, সেটা হলো থ্রি ফেস ওভারহেড লাইন। ওই যে একই, আবার ফ্লাক্স লিঙ্কেজের বেলায় যেরকম ছিল ইন্ডাক্টরের বেলায়, সেই একই ভাবে থ্রি ফেস ওভারহেড লাইন, সেম কনসেপ্ট। তোমার ওই প্রথমে ডি দূরত্বে হিসাব করবা। মনে করো একটা কন্ডাক্টর এ, যার জন্য ভোল্টেজ হলো আর থেকে ইনফিনিটি কিউ এ বাই 2 পাই এপসাইলন নট। সো এরপরে আউটার আউটার কন্ডাক্টর গুলো চিন্তা করবো, একবার বি এর জন্য একবার সি এর জন্য। তো বি এর জন্য দূরত্ব যেহেতু ডি ধরছি আমরা সমান, সিমেট্রিক্যাল স্পেসিং যেহেতু, তাহলে ডি থেকে ইনফিনিটি কিউ বি বাই 2 পাই এপসাইলন নট। আবার সি এর জন্য যেহেতু দূরত্ব সেম ধরছি, ডি থেকে, যেহেতু এটা সিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য বলতেছি, তিনটা যোগ করে দিবা। তিনটা যোগ করলে আমরা জানি যে ব্যালেন্স অবস্থায় তিনটা চার্জ যোগফল সমান হয়। তো সেইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে একটার জন্য পাবো, তোমার একটার জন্য ক্যাপাসিটেন্স পেয়ে যাবো। তো এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যাপাসিটেন্স বের করা সম্ভব। আর যদি আনসিমেট্রিক্যাল স্পেসিং হয়, যেটা আমরা কালকে রাত্রে দেখছি, ওই একই কথা, ডি গুলা হয়ে যাবে D1, D2, D3, এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন তোমার পটেনশিয়াল আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তো বের করলে যেটা দাঁড়াবে, যা আসবে, সেরকম ভাবে এই যে তোমার ফাইনালটা হবে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, যেটা আমরা ইন্ডাকটেন্সের বেলায়ও দেখছি সেম কনসেপ্ট। এখানেও তার কোনো ফ্লাক্স লিঙ্কেজের বেলায় যেরকম দেখছি, সেরকম ভাবে ভোল্টেজের বেলাও তার কনসেপ্ট। এই জন্যই বললাম, তুমি দেখবা ইন্ডাকটেন্স বলো আর ক্যাপাসিটেন্স বলো, সব ক্ষেত্রে সেম কেস গুলাই বর্ণনা হয়েছে। এই কেসের জন্য কি হবে, এই কেসের জন্য কি হবে, এই কেসের জন্য কি হবে, এরকম কেস বাই কেস আলাদা করা আছে। তো এই কেসের ক্লাসিফিকেশনটা ইন্ডাকটেন্সের বেলাও যা ছিল, ক্যাপাসিটেন্সের বেলাও তাই। সেই জন্য সবচেয়ে ভালো হয় তুমি খাতার বাম পাশের পৃষ্ঠাটা তুমি ইউজ করলা মনে করো ইন্ডাকটেন্সের জন্য, ডান পাশের খাতার পাশ পৃষ্ঠাটা ইউজ করলা ক্যাপাসিটেন্সের জন্য। দুইটা একটা কেস ধরে যদি যখন দুইটা পার্টের জন্য সিমিলার ক্যালকুলেশনটা করবা, তখন তোমার পড়াশোনাটা আরো স্ট্রংটা আরো, পেজটা আরো মজবুত হবে, এবং তোমার পড়া দেখবা, ডেরিভেশন দেখবা আর ভুল হবে না। সো এই ক্যাপাসিটেন্সে বেশি আলোচনা নাই, এতটুকু। এখানে সেলফ জিএমডির ব্যাপার স্যাপার ওখানে আর আলোচনা করার প্রয়োজন, কারণ অটো চলে আসে। এখানে এটা নিয়ে আর তেমন বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয় না। এই ম্যাথের বেলায় আমার একই একই কথা, যদি এটা বুঝে ডিরাইভ করতে পারো। আর শুধু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ম্যাথে যেটা যেটা যে জিনিসটা বোঝার আছে সেটা হলো যে কারেন্ট পার ফেজ বলছে না লাইন কারেন্ট বলছে। আরেকটা জিনিস বোঝার আছে, ক্যাপাসিটেন্স কি লাইন টু নিউট্রাল বলছে না লাইন টু লাইন বলছে, মানে সিএন বের করতে বলছে না সিএবি বের করতে বলছে। আর কারেন্ট কি ফেজ কারেন্ট বের করতে বলছে না লাইন কারেন্ট বের করতে বলছে। সো এই ক্ষেত্রে থ্রি ফেজ সিস্টেম হলে যদি ফেজ কারেন্ট বের করতে বলে, তাহলে লাইন কারেন্টের ওই যে ওয়াই কানেকশন না ডেল কানেকশন, সেটা চিন্তা করতে হবে। ওয়াই কানেকশন ডেল কানেকশনের ক্ষেত্রে ওই যে ওয়াই কানেকশন হইলে কারেন্ট, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হয়, কিন্তু ভোল্টেজ হয় √3 টাইমস কম ফেজ ফেজ ভোল্টেজে। আর যদি ডেল কানেকশন হয়, তাইলে ভোল্টেজ সমান হয়, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান হয়, কিন্তু কারেন্টের বেলায় হয়ে যায় √3 টাইমস কম। সো এই বিষয়গুলো একটু মাথায় দেখে, যদি এই জিনিসগুলো ছোটখাটো থ্রি ফেজের বেসিক কনসেপ্টটা যদি মাথায় রেখে যদি তুমি ম্যাথ করো, তাহলে এই ম্যাথ ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই ম্যাথটা আমরা বেসিক স্টুডেন্টরা ভুল করে, এই থ্রি ফেজ সিস্টেমের বেসিক যে জিনিসগুলো, ওয়াই ডেল্টার কারেন্ট কি হয় ভোল্টেজ কি হয় এটা বোঝার না কারণে অনেক সময় মান লিখতে ভুল করে, বিধায় অঙ্ক করে। অঙ্ক যে এইখানকার সূত্রের কারণে ভুল করে বিষয়টা এরকম না, ভুলটা করে থ্রি ফেজ সিস্টেম মিলাইতে পারে না, যদি কোন থ্রি ফেজ সিস্টেমের কোনো ইয়ে আসে। আর হলো জিএমডি হিসাব করা, যেটাকে বললাম যে ডি ই টি হিসাব করা, যেটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ভালোভাবে বুঝে করতে হবে। এটা যদি বুঝে করো তাইলে আশা করা যায় এই অঙ্ক ভুল হবে না। সো এরই সাথে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার নিয়ে তোমরা যদি পড়াশোনা কিছু করে থাকো তাইলে প্রশ্ন করতে পারো, আর নাইলে এখন আসলে আহ ওইভাবে প্রশ্ন করে যে আসলে করতে পারবা এটা আমার মনে হচ্ছে না। তো ফ্লোর আপ টু ইউ। নেক্সট দিন আমরা এটা শুরু করবো আর কি। নেক্সট দিন নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। চ্যাপ্টার 10টা মজা পাবা, কারণ চ্যাপ্টার 10টা আসলে আহ ওই নিজেই পারবা আর কি, মানে নিজে বলতে এখানে কিছু 3টা টেকনিক আছে খুব সুন্দর,
ড্র করা, ভেক্টর ডায়াগ্রাম ড্র করা, তিনটে ভালো টেকনিক আছে। টেকনিক গুলো যদি ভালোভাবে একবার ধরতে পারো এই চ্যাপ্টার 10-এ, তাহলে দেখবো যে নিজে নিজেই সলভ করতে পারবে, এটা কারো হেল্প লাগবে না। এবং এই ওই ভেক্টর ডায়াগ্রাম ড্র করার টেকনিক ভালো করে করতে পারলে অঙ্ক হয়ে গেছে। অঙ্ক সেম, ভেক্টর ডায়াগ্রাম ড্র করেই অঙ্ক করতে হয়। সো এই চ্যাপ্টারটা মজা পাবো আরো, মানে কম বেটার আরো, মানে না চ্যাপ্টার 9 বা অন্যগুলোর তুলনায় আশা করা যে চ্যাপ্টার 10 আর একটু বেশি মজা পাবো। তো যাই হোক, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। নাকি না এখনো কারো ঘুম আগে নাই কোনটা? স্যার গত ক্লাসে জিএমডির ওই যে ক্যালকুলেশন যদি আবার একটু বলতেন ভালো হইতো। জিএমডি ক্যালকুলেশন? স্যার মিউচুয়াল জিএমডি যেটা। বুঝছি। আচ্ছা, জিএমডির বেলায় কি ছিল? জিএমডির বেলায় দুই ধরনের জিএমডি আছে, একটা হলো সেলফ জিএমডি আর একটা হলো মিউচুয়াল জিএমডি। তো এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, এই সেটটা আগে চিন্তা করো। এই সেটটা যদি ভালো করে বুঝো তাহলে সবকিছুই বুঝবা। তো প্রথমে আমরা সেলফ জিএমডির কথা যদি চিন্তা করি, সেলফ জিএমডি বেলায় কি করতে হবে? প্রত্যেকটা তারকে তার রিটার্ন পাথ যেটা হবে, মনে করো এটা যদি এ যদি ফরওয়ার্ড পাথ, তার একটা অবশ্যই করসপন্ডিং রিটার্ন পাথ থাকবে। কারণ একটা কারেন্টের সার্কিটের নিয়ম কি, সোর্স থেকে বের হয়ে কারেন্ট আবার ফেরত আসে, মানে কারেন্ট কিন্তু লুপে চলতে হবে। মানে সার্কিট যদি ক্লোজ না থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে না। সো ওয়্যার গুলো কি একটা ইটসেলফ সার্কিট ফর্ম করে। তো সার্কিট ফর্ম করা মানে কি, কারেন্ট আউটগোয়িং হয়ে আবার ওইটা আবার রিটার্ন হয়ে ইনকামিং হয়ে আসবে। সো এরকম প্রত্যেকটা তারের ক্ষেত্রে এ এ এ ওয়্যারটা যদি আউটগোয়িং কারেন্টের জন্য হয়, তাহলে এ প্রাইমটা হবে ইনকামিং কারেন্টের জন্য। একইভাবে বি ওয়্যারটা যদি আউটগোয়িং কারেন্টের জন্য হয়, বি প্রাইমটা হবে ইনকামিং। সি ওয়্যারটা যদি আউটগোয়িং হয়, সি প্রাইমটা আবার ইনকামিং এর জন্য হয়। তো এইভাবে পেয়ার মিলাইতে হবে। তাও সেলফ জেমড এর ক্ষেত্রে পেয়ার মিলাইতে হবে আউটগোয়িং ভার্সেস ইনকামিং। তাহলে সেভাবে যদি চিন্তা করো, সেলফ জিএমটি প্রথমে চিন্তা করতে হবে একটা কন্ডাক্টরের জন্য কত। যে কোনো একটা কন্ডাক্টর ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করো, মনে করো ফর এক্সাম্পল কন্ডাক্টর এ অথবা কন্ডাক্টর বি অথবা কন্ডাক্টর সি, যার জন্য হিসাব করো না কেন, প্রত্যেকটা কন্ডাক্টরের নিজস্ব জিএমডি হলো 0.7788 ইন্টু আর। ধরো আমার এ কন্ডাক্টরটা আছে, এর আমি আর কিছু জানি না, কিছু নাই। তাহলে যদি তুমি ওর জন্য বের করতে চাও, তাহলে ওর রেডিয়াসটা জানতে হবে, তাহলে তার সাথে 0.7788 গুণ করতে হবে। কিভাবে 7788 গুণ করতে, সেটা তোমরা ডেরিভেশন আমি অলরেডি বলছি, ওটা লাস্ট লেকচারের রেকর্ডিংটা দেখলে বুঝে যাবে। আচ্ছা, এখন এটা হলো কন্ডাক্টরের নিজস্ব সেলফ জিএমডি। এখন আমাকে যদি ওভারঅল একটা ফেজের জন্য জিএমডি বের করতে হয়, যেটা সেলফ জিএমডি, তখন আমাকে ওই যে পেয়ার সিলেক্ট করতে হবে, এ ভার্সেস এ প্রাইম, বি ভার্সেস বি প্রাইম। আসলে এটা এভাবেই সিম্বলাইজেশন করা হয়েছে, যেটা যেটা যার যার রিটার্ন পাথ, যেভাবে যার যার রিটার্ন পাথ থাকবে সেভাবে, মানে তোমাকে পেয়ারটাকে খুব সতর্কতা ভাবে সিলেক্ট করতে হবে। তাহলে পেয়ার সিলেকশন যদি হয়ে যায়, তাহলে তুমি পেয়ারের মধ্যে ইয়ে করো, বিন্যাস করো আর কি, পারমুটেশন করো। পারমুটেশন করলে কি আসে, তোমার এ ভার্সেস এ প্রাইমের জন্য যদি পারমুটেশন করো, তাহলে একটা আসবে এ ইন্টু এ, তারপরে আসবে এ ইন্টু এ প্রাইম, এ প্রাইম ইন্টু এ প্রাইম ইন্টু এ প্রাইম ইন্টু এ, এরকম একটা মান আসবে। তাহলে 4টা ডি আসবে। তো 4টা ডি আসা মানে কি, 4টা গুণ করা 4টা ডি। আমি বলছি যতগুলা ডি গুণ হবে, ঠিক 1/, তত তত পাওয়ার দিয়ে গুণ হবে, 1/, তত পাওয়ার হবে, মানে 5টা ডি থাকলে 1/5, 3টা ডি থাকলে 1/3। মানে ডি যতগুলো গুণ হবে উপরে পাওয়ারটা হবে 1/, ততগুলো ডি। তাহলে এটা হলো তোমার, মনে করো একটা পেয়ারের জন্য সেলফ জিএনডি পাওয়া গেল। একভাবে সেকেন্ড পেয়ারটা টার্গেট করো, স্যার, বি বি প্রাইম। বলো। স্যার এ প্রাইম আর এ প্রাইম এর মাঝে তো কোনো পার্থক্য নাই। আমি তো এটাও বলছি কালকে, পার্থক্য থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, তোমাকে বিন্যাস করলে কি আসে সেটা দেখতে হবে, সেভাবেই গুণ করতে হবে। দুইটা একই মান আসলো, তাতে কোনো কিছু সমস্যা না, কিন্তু তোমাকে ওই বিন্যাস করে দেখতে হবে কত ভাবে সাজানো যায়। এটা বিন্যাস বলে না সমাবেশ বলে, কত ভাবে সাজানো যায়, সমাবেশ বলে মনে হয়, আমি ভুলে গেছি। তো ওইটাই কি, ওইভাবে তোমাকে সাজাইতে হবে। তুমি দুইটার মধ্যে না না, একটা হলো কি, একটা এ এর নিজস্ব, একটা হলো এ ভার্সেস এ প্রাইম, আবার একটা এ প্রাইমের নিজস্ব, আর একটা হলো এ প্রাইম। এখন তুমি বলতে পারো স্যার, এ এবং এ প্রাইম অথবা এ প্রাইমের এ তো একই কথা, দুইবার নেওয়ার দরকারটা কি?
ওই বিষয়টা আসলে এইভাবে না চিন্তা করলে হবে না। বিষয়টা চিন্তা করতে হবে এর জন্য একে প্রভাব করে, আবার একে প্রভাব করে, তার মানে প্রভাব ডাবল, ইম্প্যাক্টটা ডাবল। সুতরাং তোমার ক্যালকুলেশনও ডাবল। মানে যেমন এ প্রাইম কি ইম্প্যাক্ট করতেছে, আবার এ প্রাইম আবার এ কেও ইম্প্যাক্ট করে, এইভাবে চিন্তা করো। তাহলে ওই সমান হইলেও কিন্তু ইফেক্ট কিন্তু দুইবার। তো দুইবার ইফেক্ট হওয়ার কারণে ডিস্টেন্সটাও দুইবার হিসাব করতে হয়। এটা হলো মেইন কনসেপ্ট। সো এটা বুঝছো কিনা, যে এ বুঝতে একে পারছি। একে এফেক্ট করতেছে, আবার আবার ওকে এফেক্ট করতেছে। সো আলটিমেটলি দুইজনের ইফেক্টকে যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে দুইজনের ইফেক্টের জন্য দুইবার ডিস্টেন্সটা নিতে হচ্ছে। তুমি কি বুঝতে পারছি? জি স্যার। কারণ এটা পেয়ার তো। মনে করো যে দুই বন্ধু মারামারি করতেছে, এক বন্ধু একজনকে মারছে, তো উল্টা আবার আরেকজনও একজনকে মারছে, তাহলে এখন মারামারি সংখ্যা একটা না দুইটা? মায়ের কয়টা হইলো? কয়টা হইলো মায়ের? স্যার মনে দুইটা। করো এত যে এই ঘটনাটা তাই, এই জন্যই হলো দুইবার নেওয়া হয়েছে। বলতে পারো যে স্যার ওই এক বন্ধু যত জোরে মারছে ওই বন্ধু তত জোরেই মারছে, তাহলে তো একটা হিসাব করলে হবে না। তো মারছে তো দুইজন, দুইজনটা দুইবার, তাহলে মায়েরও হিসাব করতে হবে দুইবার। ওই ঘটনাটা তাই। তো এখন একইভাবে বি আর বি প্রাইমের কথা যদি পেয়ার চিন্তা করো, ওই সেম কথাই। ওই একটা হলো তার নিজস্ব, তারপরে বি এর সাথে বি প্রাইম, আবার বি প্রাইমের নিজস্ব, বি প্রাইমের সাথে বি। তো এইভাবে চারটা, তো এইভাবে তিনটা পেয়ারের তিনটা DS1 DS2 DST পাইলা, এটা হইলো। এরপরে এই পেয়ার, পেয়ার টু পেয়ার আবার আসবে। এই তিনটার মধ্যে আবার কম্বিনেশন আসবে কি কি? এই DS1 ইন্টু DS2 ইন্টু DS3, এটা হলো ইকুইভ্যালেন্ট। এখানে মনে রাখবা যে কোনো ধরনের ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট করা মানে গুণ করে দেওয়া, সহজ হিসাব হলো এটাই। তো তিনটা ডিস্টেন্স গুণ করা হয়েছে, তিনটা মানে কি পাওয়ার কত হবে 1/3। তাহলে ফাইনালি ইকুইভ্যালেন্ট ডিএসটা সেলফ জিএমটি পাওয়া গেল। আর মিউচুয়াল জিএমটির ক্ষেত্রে কি হবে? এখানে পেয়ারিংটা হবে আসলে এই, মানে নিজেদের মধ্যে না, নিজেদের ফরওয়ার্ড আর নিজেদের রিটার্নের মতো না, নিজে একজন ভার্সেস আরেকজন। মনে কর এ এর সাথে বি টার্গেট করতে হবে, অথবা বি কে সি টার্গেট করতে হবে, অথবা এবং সি কে এ দিতে হবে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পেয়ার সিলেক্ট করতে হবে। এখন এ আর বি সেকশনের মধ্যে যদি এ লাইন আর বি লাইনের মধ্যে যদি আমরা পেয়ার সিলেক্ট করি, তাহলে আমাদের ডি গুলা কেমন আসবে? একটা আসবে এ ভার্সেস বি, একটা আসবে এ ভার্সেস বি প্রাইম, আর একটা আসবে এ প্রাইম ভার্সেস বি, আর একটা আসবে এ প্রাইম বি প্রাইম। তার মানে এ বি এর মধ্যে যখন আমরা পেয়ার সিলেক্ট করবো, তখন আমাকে চারটা কন্ডাক্টর এখানে পার্টিসিপেট করতেছে, এ বি, এ প্রাইম, বি প্রাইম। তো চারটার মধ্যে চারটা চার রকম ভাবে কনসিডার করলে, চারটা গুণ করলে 1/4। তো একইভাবে বিসি যখন আমরা পেয়ার নিচ্ছি, সেম কথাই, বি, বি প্রাইম, সি, সি প্রাইম, চারটা এখানে পার্টিসিপেট করবে। তাহলে একটা হবে বিসি, একটা হবে বি সি প্রাইম, আর একটা হবে সি প্রাইম বি, আর একটা হবে তোমার সি প্রাইম বি প্রাইম সম্ভবত। তো একইভাবে সি এর জন্য যদি চিন্তা করো সেম, তো আবার এগুলার আবার ইকুইভ্যালেন্ট করতে হবে। ইকুইভ্যালেন্ট করার জন্য আমরা কয়টা ডি পেলাম? তিনটা। তাহলে তিনটা ডি কে তিনটা ডি দিয়ে গুণ করলাম, পাওয়ার দিলাম 1/3। তাহলে ফাইনালি আমরা মিউচুয়াল জিএমডি পাইলাম ডিএম। তাহলে একবার উপরে পাইছি ডিএস, নিচে পেলাম ডিএম। সো এখন ফর্মুলায় বসাই তো 2 × 10⁻⁷ লন ডিএম বাই ডিএস, যেটা ফর্মুলা, এই ডিএম এর জায়গায় তুমি বসাবা এটা, আর ডিএস এর জায়গায় বসাবো উপরে যেটা পাইছো। এটা হলো এই কেস একটা, এটা একটা এক্সাম্পল কেস। তার যেভাবে থাকবে এরকম না, তার বিভিন্ন কম্বিনেশনে থাকতে পারে। যেরকম কম্বিনেশনে থাকবে সেভাবে ক্যালকুলেশন বা ফর্মুলেশন আলাদা হয়ে যাবে। সুতরাং এইটা যে ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা হিসেবে ভাবার কোনো কারণ নাই। এখানে যে ডিএস এর ফর্মুলা, ডিএম এর ফর্মুলা, যে এরকম বিষয়টা এইভাবে ভাবার কোনো কারণ নাই। কারণ এটা কোনো ফর্মুলা নয়, এটা একটা এক্সাম্পল কেস। জাস্ট ম্যাথমেটিক্স করে নাই, সিম্বল দিয়ে বুঝাইছে। তো ম্যাথ যখন করতে যাবো তখন দেখবা যে ওয়্যারের কনফিগারেশন বিভিন্ন রকম আসতেছে। তাহলে ওয়্যারের কনফিগারেশন যখন বিভিন্ন রকম আসবে, ওই ওই বেসিক প্রিন্সিপাল সেলফ জিএমডির ক্ষেত্রে, ওই যেভাবে কিভাবে পেয়ারিং করতে হয়, মিউচুয়াল জিএমডির ক্ষেত্রে কিভাবে পেয়ারিং করতে হয়, এইটুকু প্রিন্সিপাল জানবা। আর কয়টা ডি কিভাবে গুণ করলে কত পাওয়ার দিয়ে এটাকে পাওয়ারাইজ করতে হয়, এই কনসেপ্টটা জানবা। এই দুইটা কনসেপ্ট যদি জানো, আর এটা ঠান্ডা মাথায় বাসায় একবার নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে এই থিওরিটা, তারপরে ম্যাথে চলে যাও, ম্যাথ থেকে প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবা সেলফ জিএমডি, মিউচুয়াল জিএমডি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটা একটা সময় দিয়ে বোঝার বিষয়, আর কিছু না। এটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। মানে এটা হুট করেই মানে 5 মিনিটে বুঝে ফেললাম বিষয়টা এরকম না। কারো কারো ক্ষেত্রে এটা বুঝে ফেলতে পারো, হয়তো তোমাদের ক্লাসে কেউ কেউ এটা বুঝে ফেলছো,
আবার কেউ কেউ হয়তো একটু বুঝতে পারতেছো না, কনফিউশনের মধ্যে পড়ছো। টেনশন করার কারণ নাই, এটা খুবই সহজ জিনিস। জাস্ট বাসায় খাতা কলম নিয়ে বসবা, বই নিয়ে বসবা, নিজে নিজে ছবির সাথে মিলাইয়া কিভাবে কি লেখছে সেটা মিলাই 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 প্রতি লাইন বাই লাইন বুঝে বুঝে যাওয়া। তারপরে ম্যাথে চলে যাবা, ম্যাথে গিয়ে ম্যাথেও দেখবা এরকম সেলফ জিএমডি মিউচুয়াল জিএমডি বের করার ম্যাথ আছে। ওই ম্যাথ গুলাতে কিভাবে বের করছে, ওই ম্যাথের ক্যালকুলেশন আর এটার ডেরিভেশনের প্রিন্সিপাল আর মেথডটা দুইটার সঙ্গে কম্পেয়ার করবা। তো দুইটার মধ্যে যখন কম্পেয়ার করবা তখন তুমি নিজে এটার ইন্টারনাল ইয়েটা মানে সিক্রেটটা বা ইন্টারনাল যে তুমি তোমার মতো করে স্ট্র্যাটেজি বের করতে পারবে, তুমি কিভাবে এটা বুঝবা বা তুমি এটা তোমার ভিতরে কিভাবে রাখবে। এটা এক একজন এক এক ভাবে এটা বুঝে, এটা যার যার প্র্যাকটিসের ধরন অনুযায়ী তুমি তোমার মতো করে এটা বের করবে। বাট এটা সবাই বুঝবে, এটা সবাই পারবে। এটা এমন কোনো টপিক না যেটা যে হ্যাঁ, আমার ব্রেন একটু দুর্বল আমি বুঝতেছি না, বিষয়টা এরকম না। এটা A to Z সব স্টুডেন্টই এটা বুঝবে। জাস্ট বাসায় একটু খাতা কলমে সময় দিতে হবে, আর কিছু না। স্যার আরেকটা জিনিস স্যার, ওই গতদিন যে হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং এর যে কারেন্ট গুলা দেখাইছিলেন, ওইগুলা কি মানে ওই তিনটা ওয়্যারের মধ্য দিয়ে ওইটা ওই পরিমাণ কারেন্ট যাবে নাকি? যদি আবার একটু বলতেন ওই কারেন্টের ব্যাপারটা। এই যে এটা, এই তিনটা কারেন্ট, জি স্যার। এটা আসলে তোমার থ্রি ফেজ সিস্টেমটা যদি ভুলে যাও তাহলে তার কিছু করা নাই। থ্রি ফেজ সিস্টেমে কি ছিল, তুমি ব্যালেন্স সিস্টেমে কি ছিল, একটা ফেজে কারেন্ট ছিল 1 at an angle of 0 ডিগ্রি, তারপর একটা সিকোয়েন্সে ছিল 1 at an angle of +120 ডিগ্রি, 1 at an angle of -120 ডিগ্রি, সম্ভবত এরকম কিছু একটা। এইগুলো হলো পোলার ফর্মে। পোলার ফর্মটাকে যদি তুমি রেক্টেঙ্গুলার ফর্মে নাও তাহলে কি আসে? ক্যালকুলেটারে দেখো তো রেক্টেঙ্গুলার ফর্মে কি আসে। রেক্টেঙ্গুলার ফর্মে কি আসে, কার কাছে ক্যালকুলেটর আছে? 120 ডিগ্রি ওগুলা, এটা আসলে কিছুই না, এটা হলো কার্তেশীয় ফর্মে লিখছে এইটাই। 120 0 ডিগ্রি, +120 ডিগ্রি, -120 ডিগ্রি, এটাকে জাস্ট কার্তেশীয় ফর্মে লেখা হয়েছে। পোলার থেকে কার্তেশীয় ফর্মে লিখছে, এই জন্য দেখতে এরকম লাগতেছে, আর কিছু না। তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি সাজেস্ট করবো কি থ্রি ফেজ আবার দেখো, আলেকজান্ডার সাদিকের বইয়ে থ্রি ফেজ সিস্টেম, ওয়াই ওয়াই, ওয়াই ডেল, ডেল ওয়াই, ডেল ডেল, ফেজ সিকোয়েন্স, থ্রি ফেজের ওই 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 কনসেপ্টটা আবার দেখে আসো। দেখে আসলে তুমি এখানে থ্রি ফেজটা বুঝবা। থ্রি ফেজ বুঝতেই হবে, থ্রি ফেজ সারা জীবন লাগবে। কেন থ্রি ফেজ তো তোমরা বুঝার কথা, তোমাদেরকে মেশিনে পড়াইছি না থ্রি ফেজ? থ্রি ফেজ আমি তোমাকে রিপিট করছিলাম না যে ট্রান্সফর্মার পড়ানোর সময়, তারপরে ইয়ে পড়ানোর সময় ইন্ডাক্টর তোমাদের পড়াইছে না? ইন্ডাক্টর, সরি কি বলে, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর পড়ানোর সময় থ্রি ফেজ আমি ক্লাসে একবার শিখাই দিয়েছিলাম না বুদ্ধি, যে কিভাবে ওয়াই ওয়াই কানেকশন হিসাব করতে হয়, কিভাবে ডেল ডেল হলে কিভাবে মনে রাখতে হয়। এটা মনে রাখার কিছু নাই, জাস্ট একটা ছবি দেখেই বোঝা যায়। এটাকে আমি ক্লাসে দেখাইছিলাম টেকনিকটা, কারো কি মনে আছে? দেখাইছিলাম অবশ্যই, কিন্তু কারো মনে নেই আর কি। এটাই আর কি পার্থক্য, দুঃখ। এটা না দেখায় তো আর মেশিন পড়ানোর কথা না। সবগুলা তো দেখানো হয়েছিল। হুম। এইখানে যে কারেন্টের মানটা বুঝতেছো না, এটা কারেন্টের মান 1 ধরে নেওয়া হয়েছে ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেল ধরা হয়েছে থ্রি ফেজের সিস্টেমে 0 ডিগ্রি, +120 ডিগ্রি, +240 অথবা -120, একই কথা। যদি এটাতে কারো কনফিউশন থাকে, হ্যাঁ ওইটাই তো হবে। থ্রি ফেজ সিস্টেম এটা ব্যালেন্স সিস্টেম, থ্রি ফেজ সিস্টেমে কারেন্টের মানগুলো কি হয়, অ্যাঙ্গেলের অনুযায়ী ডিসপ্লেস করা থাকে। এটাই করা হয়েছে, আর কিচ্ছু না। এটা কি এখনো বুঝো নাই কারেন্টের মানটা কিভাবে আসছে? জি স্যার, বুঝছি। ওইটাই, আর কিছু না। এটা একটা মান ধরে নিছে আর কি, 1। আর কোনো কোশ্চেন? বলো। হ্যাঁ কি স্যার?
হুম হুম। ধরো এর মধ্যে সাধারণত কত ধরা হয়, ইউজুয়ালি কত ধরা? তো এগুলো সাধারণত ইরেগুলেটরি ফ্যাক্টর তো বলে দেয় মনে হয় আমাকে। এটা আসলে কন্ডাক্টরের উপর বেসিস করে আর কি এটা চেঞ্জ হয় আর কি, কারণ কন্ডাক্টর তো আসলে তো স্মুথলি ওয়েদার বলছে, স্মুথলি ওয়েদার মানে আহ, এটাকে আসলে ওয়েদারটা আসলে স্মুথলি ওয়েদার মানে কি, এটা ওয়েদার কন্ডিশন বোঝানো হয়েছে, ঠিক আছে, মানে আশপাশের ওয়েদারটা ভালো। হ্যাঁ সেটা তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। এম এর মান তুমি দুই রকম ধরলে তো দুই রকম ডিফারেন্স আসবে, এটা একটু চেঞ্জ হলে তো তোমার এম এর মানটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলেই তো রেজাল্ট অনুযায়ী ঘুরে চলে যায়। হ্যাঁ আসলে শোনো, মানে এই এইখানে এইখানে আসলে সাধারণত তো এম এর মান বলে দেয়, বা ইরেগুলারিটি ফ্যাক্টর বা কিছু একটা বলে দেয়। তো এইখানে আসলে এখানে তো কিছু বলে নাই। নর্মালি তো আমরা বলে দিই অঙ্ক দেওয়ার সময় কি রেগুলারিটি ফ্যাক্টর কত হবে, এটা বলে দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ এটা বলে দেওয়া থাকে, ইউজুয়ালি এটা বলে দিয়ে আসে অঙ্কটা, এটা ইউজুয়ালি বলে দিয়ে আসে। ঠিক আছে, তারপরও তুমি যে ম্যাথ যেতে অ্যান্সারটা দেওয়া আছে তুমি নিজে ট্রাই করে দেখতে পারো এটা কত দেওয়া আছে, বাট আমরা ইউজুয়ালি কোশ্চেন করার সময় এটা বলে দিই। ওই ওরকম। আসলে এটা মানে ওয়ান ধরা যায় ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখো, টেম্পারেচার কত বলছে, 20 ডিগ্রি, বায়োমেট্রিক প্রেশার কত বলছে, 72.2। তার মানে কিন্তু এটা স্মুথ বলা যাবে না তুমি যে ওয়ান বলতেছে, কারণ হলো স্মুথ ওয়েদার বলতে গেলে টেম্পারেচার হবে 25, প্রেশার হবে 76। এখানে একটা কিছু কিন্তু আছে, প্রেশার যদি 76 মানে 76 সেন্টিমিটার হাইড্রিক মাইক্রো মার্কারি মানে আইডিয়াল, আর টেম্পারেচার 25 হলো আইডিয়াল। এটা যদি থাকতো তাইলে তুমি ওয়ানে যাইতে পারতা, বাট যেহেতু এটা এখানেই ভেরিয়েশন আছে, ওয়েদার ভালো ঠিক আছে, কিন্তু আইডিয়াল তো না। ওয়ান কখন ধরা হয় আইডিয়াল কেস? হ্যাঁ এটা একটা ধরছে, মানে তুমি নাইন, মানে এটা ওয়ান ধরা যাবে না এটুকু শিওর, কেন ওই ওয়েদার এবং টেম্পারেচার এবং প্রেসারের কারণে। তো তুমি একটু কম ধরো, এখন তুমি 9.5 ধরলা না 9.6 ধরলা, যেটাই ধরো অঙ্ক সবগুলো জন্যই নাম্বার পাবা। এটা বাধা ধরা কোনো নিয়ম নাই, যে যেহেতু কিছু বলা নাই, বলা থাকলে সেটা ডিফারেন্ট কথা, যেহেতু কিছু বলা নাই তাহলে তোমাকে এইটাই টেস্ট করতে বলা হয়েছে এখানে, আসলে এই অঙ্কটাতে তোমাকে টেস্ট করছে এইটাই, তুমি টেম্পারেচার আর প্রেসারের ভ্যালু দেখে তুমি বুঝতে পারো কিনা যে কিছুটা আইডিয়াল কন্ডিশন থেকে ডেভিয়েশন অবস্থায় আছে। তো সেটা যদি একটু ডেভিয়েট অবস্থায় থাকে তাহলে তোমাকে একটু হইলেও ওয়ান থেকে কমাইতে হবে। তো সেটা ওই 9.8 হইতে পারে, 9.5 হইতে পারে, 9.6 হইতে পারে, যেভাবেই ধরে করো না কোনো সবগুলো জন্যই নাম্বার পাবা। নট নেসেসারি যে এইটাই তোমার 9.5 ধরেই করতে হবে, নাম্বার সবগুলো জন্যই পাবা। হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার তুমি যেটা দাও এটা এটা তোমার রেজাল্ট নিয়ে কনসার্ন থাকার কোনো দরকার নেই, মানে এই এই ক্ষেত্রে আর কি এখানে রেজাল্ট তুমি ভিন্ন রকম আসতেই পারে। হ্যাঁ ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আর কোনো? না স্যার। ঠিক আছে তাহলে কালকে তোমাদের সাথে ক্লাস কখন? কালকে তো আমার একটা মিটিং পড়ে গেছে 12টায়, আবার মিটিং চলে আসছে। কালকে তোমাদের সাথে ক্লাস কখন? স্যার 11:30টায় ছিল মনে হয়। টাইমই টাইমই তো 11:30টায়, তাইলে আর কি করার, কালকে আবার রাত্রে ক্লাস করতে হবে আর কি, কিছু করার নেই। ভদ্রা 6 তারিখ থেকে তো ক্লাস, তোমরা কি আসতেছো? জি স্যার। জি ঠিক স্যার আছে, আসতেছি। ঠিক আছে তাহলে তোমরা, আমি তো চাচ্ছিলাম চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9 নিয়ে একটা সিটি নিতে, সিটি কবে দিবা, পূজার পরে? স্যার পূজার পরেই দেওয়া হয়েছে, এগুলো পড়তে হবে একটু। হম ঠিক আছে, যাও পূজার পরেই দাও। তো ঠিক আছে কালকে আবার রাত্রে, তোমরা কিছু মনে করো না রাত্রে ক্লাস না দেয়, তুমি তো নিজেরাই দেখতেছো সিচুয়েশনটা কি হচ্ছে।
আর তোমরা তো আবার 10টার আগে ছাড়া পারো না, আমি কি করবো? তোমরা যদি বলে বিকাল সন্ধ্যায় করো তো তোমাদের তো সমস্যা আবার। এখন আমার তো কোনো সমস্যা নাই, আমার বিকালেও সমস্যা নাই, সন্ধ্যায়ও সমস্যা নাই। মানে আফটার লাঞ্চ, দুপুরের জোহরের নামাজের পর বা 2টার পরে, তিনটার বাসায় আস্তে আস্তে 3টা বাজে, 3টার পরে যে কোনো সময় আমি পড়াইতে পারবো। এখন তোমরা যদি আগে করতে চাও সেটাও জানাইতে পারো, সমস্যা নাই। হতে আগে করার ইচ্ছা আছে? স্যার অনেকে টিউশন থাকে তো টাইম গুলোতে, বিকেল টাইমের জন্য সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যই তো 10টায় চলে যায়। এখন 10টায় কথা অনেকেরই সমস্যা হয়, বুঝো না? এটাও তো একটা কনসার্ন ইস্যু, সবারই তো একটা লাইফ, পার্সোনাল স্পেস থাকে। স্টুডেন্ট তোমাদেরও তো একটা আমার নয় সমস্যা নাই, আমার 10টা কেন 11টা বললেও আমার সমস্যা নাই। আমি অভ্যস্ত, ইউজ টু, কিন্তু সবার তো ইউজ টু নাও হইতে পারে, সেই জন্য বলতেছি। আচ্ছা, যাই হোক, কালকের ক্লাসটা তাহলে তোমরা একটু আমাকে জানাইও কখন করতে চাও, যেহেতু শিডিউল টাইম পারতেছি না। কালকে তো আমাদের আজকে কি বার, মঙ্গলবার না? কালকে তো, আজকে তো আমরা এক্সট্রা ক্লাস নিলাম, কালকে তো শিডিউল ক্লাস। তো কালকে ক্লাস করতেই হবে, তো কিছু করার নেই। সুতরাং আমাকে একটু তোমরা আলোচনা করে একটা ফেয়ার টাইম জানাবা, যেন মোটামুটি সবার সুবিধা হয়। বুঝছো? স্যার। ঠিক আছে। হুম, ঠিক আছে, ভালো থাকো। ওকে।